সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা পড়ছো সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ছো। স্বাগত জানাচ্ছি ইউটিউবের কল্যাণে এই ক্লাসটি যারা দেখছো সবাইকে। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখো না কেন, তোমরা আশা করি উপকৃত হবে। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে, অতিমারির সময়ে তোমাদের ঘরে বসেই অনলাইনে ক্লাস করতে হচ্ছে। মন্দের ভালো হিসেবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। তো আজকে আমরা পড়বো হচ্ছে যে কবিতাটি, এবং বলি সেটি হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। তো এই কবিতাটির কবিতা আমি তোমাদের একটি ক্লাসে পড়িয়েছি। আমরা আজকে পড়বো এই কবিতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই কবিতার থেকে আমরা যা শিখবো আমাদের জীবন যাপনে, সেইগুলো এই কবিতা থেকে কি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রশ্নের মধ্যে একটি কথা বলে রাখি, আমরা সৃজনশীল প্রশ্ন পড়ব এবং সাথে এমসিকিউ। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় তুমি যে আহ, পরীক্ষাটা দিবে, সেই পরীক্ষায় তোমার যে প্রশ্ন আসবে সেই টাইপের প্রশ্নগুলো আমরা পড়ব। তো প্রথমে আমরা একটু কথা বলে হচ্ছে শিখন ফল নিয়ে। এই কবিতা থেকে আমরা আসলে কি শিখব? নুরুল দিনের সংগ্রামী চেতনার সাথে আমাদের পরিচয় ঘটবে এই কবিতা থেকে। আমরা যখন প্রথম ক্লাস নিয়েছে, তোমরা জানো যে তার সংগ্রামী পরিচয়, যে প্রত্যেকটি মানুষের মধ্যে এক একজন নুরুল দিন আছে। সেই নুরুল দিনে জেগে ওঠাটা খুব জরুরি। বাঙালির অতীত ঐতিহ্য সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারবো। নুরুল দিন আমাদের একজন অতীতের একজন মানুষ, যিনি আহ বাংলা 1189 সন এবং ইংরেজি হচ্ছে 1783 সনে বিদ্রোহ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তো সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। নুরুল দিনের আন্দোলন সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারবো, সেটারই একটি পর্যায়। বাংলার বুকে নেমে আসা শত্রুর মোকাবেলায় নুরুল দিনের চেতনা কিভাবে কাজ করেছে তা অনুধাবন করতে পারবে। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধ, তার পূর্ব এবং পরে আমরা দেখেছি যে বিভিন্ন বিপ্লবীর এখানে জন্ম হয়েছে। শেখ মুজিবুর রহমান, তার আগের কথা যদি বলি, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রফুল্ল চাকি, তারপরে হচ্ছে আমাদের সূর্য সেন, এদের কথা মধ্য দিয়ে আমরা তাদের চেতনাকে পাই। তারপরে আমরা কি দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে আমরা নুরুল দিনকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনকে পেয়েছি, নাম হচ্ছে নূর হোসেন। তো এরকম বহু ব্যক্তিকে পেয়েছি, অনেকে এখনো জীবিত আছেন। অর্থাৎ পুরো বাঙালি জাতির জন্য, বাংলাদেশের বাঙালিদের জন্য বা বাংলাদেশের আদিবাসীদের জন্য আহ, এক একজন ভূমিকা রেখেছেন। পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন বা কোন একটি বিশেষ এলাকায় আমরা দেখেছি অনেক নুরুল দিনের জন্ম হতে। বাংলার রক্তাক্ত ইতিহাস এবং বাঙালির আত্মত্যাগ সম্পর্কে জ্ঞান লাভ করবে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষের যে রক্তাক্ত ইতিহাস, সারা বাংলায় নুরুল দিনের সংগ্রামী চেতনা বিস্তারের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। বাংলার লোকালয়, জনপদ, নদী, জ্যোৎস্নালোক প্রভৃতি সম্পর্কে জানতে পারবে। নুরুল দিনের মতো চেতনাদীপ্ত তারুণ্য শক্তির বন্দনার কারণ ব্যাখ্যা করতে পারবে। নুরুল দিন কিভাবে বাঙালির চিরন্তন সংগ্রামী চেতনার প্রতীক তা ব্যাখ্যা করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষণফল। এগুলো আমাদের পর্যায়ক্রমে দিক সমূহও বলা যায়। পাঠ পরিচিতি। প্রথমে আমরা এই অংশটুকু দেখি যে আমরা এখানে যে কবিতাটি পড়ছি সেই কবিতার যে পাঠ পরিচিতি। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্য নাটক থেকে সংকলিত হয়েছে। এটি এ নাটকের প্রস্তাবনা অংশ। অর্থাৎ প্রস্তাবনা অংশে যতটুকু বলা হয়েছে সেখানকার সংক্ষিপ্ত অংশ হচ্ছে আমাদের নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি। নাটকটির প্রস্তাবনা অংশে সূত্রধর আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্যকাহিনীর সংযোগ স্থাপন করেছেন। নুরুল দিন এক ঐতিহাসিক চরিত্র। ইংরেজি 1883 আর বাংলায় যদি বলি 1189 সনে বা খ্রিস্টাব্দে, এটা খ্রিস্টাব্দ, এটা সন। বাংলার বাংলাদেশের রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক
ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সাথে। বাঙালির মুক্তি সংগ্রামের যে জায়গাটুকু সেই জায়গাটা নিয়ে আলাদা একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে 1971 সালের 25 মার্চ কাল রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এ বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন ও বাকস্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এ চেতনায় কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন। 1189 বঙ্গাব্দ বা 1783 খ্রিস্টাব্দ নুরুল দিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখানেও ঠিক সেভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ, এটাই কবির বিশ্বাস। এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ প্রলেতারিয়েত মানুষের ভিড়ে, অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে। তাই কবির মনে হয় যে অভাগা জেগে ওঠে পাহাড়ি ঢলের মতো, ভাসিয়ে দেবে সকল অন্যায় যখন নুরুল দিন দেবে ডাক, জাগে বাহে কণ্ঠে সবাই। এরপর আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে আমরা দেখে নিই যে সৈয়দ শামসুল হক 35 সালে জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে কুড়িগ্রাম। পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন। মেট্রিক পাস করেন 50 সালে ঢাকা কলেজিয়েট স্কুল। এটি খুব পুরান ঢাকার বিখ্যাত একটি স্কুল। উচ্চ মাধ্যমিক পুরান ঢাকার বর্তমান যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখান থেকে এটি কলেজ ছিল 52 সালে ভাষা আন্দোলনের সময়। এবং এবং বলে রাখি যে তিনি একজন ভাষা সংগ্রামী। তারপরে হচ্ছে উচ্চ শিক্ষা স্নাতক সম্মান ইংরেজি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সাংবাদিকতা এবং লেখালেখি তার পেশা ছিল। প্রযোজক বাংলা বিভাগ বিবিসি, মানে এখানেও তিনি চাকরি করেছেন। এর পাশাপাশি তিনি বলে রাখি যে তিনি প্রচুর গান লিখেছেন বাংলা চলচ্চিত্রের জন্য। তার যে লেখালেখি সাহিত্যকর্ম সেগুলো নিয়ে কথা বলি যে এক মহিলার ছবি উপন্যাস, অনুপম দিন, সীমান্ত ছাড়িয়ে, নীল দংশন, স্মৃতিসৌধ, মৃগ আই, কালক্ষেপণ, নির্বাসিত, নিষিদ্ধ লোবান নিয়ে একটি চলচ্চিত্র হয়েছে তোমরা জানো, সেটি হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, নাম হচ্ছে গেরিলা। খেলারাম খেলে যা প্রভৃতি। ছোট গল্প হচ্ছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান প্রভৃতি। কাব্যগ্রন্থ বিরতিহীন উৎস, অপর পুরুষ, পরাণের গহীন ভিতর, একদা এক রাজ্য, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি। নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন ঈর্ষা। শিশু কিশোরদের জন্য তিনি লিখেছেন সীমান্ত সিংহাসন, অনু বড় হয়, 25 সনের বন্দুকের কবিতা। পুরস্কার এবং সম্মাননা: বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, অলোক্ত স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক। অর্থাৎ বাংলাদেশে যেসব পদক পুরস্কার আছে সবই তিনি লাভ করেছেন। মৃত্যুটা একটু বলে রাখি যে 1916 সালে তিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে যান এবং তিনি মারা যান। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? উচ্চ পরিচিতি। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিটি সৈয়দ হক সাহেবের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে। এটি একটি প্রস্তাবনা অংশ। বস্তু সংক্ষেপ: এই কবিতায় যে বিষয়গুলো এসেছে, যে বস্তুগুলো এসেছে সেটি সংক্ষেপে বলা প্রয়োজন। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সব্যসাচী। সব্যসাচী মানে হচ্ছে যার হচ্ছে সব হাত চলে, মানে দুই হাত চলে। আর লেখকের ক্ষেত্রে সব্যসাচী বলতে যিনি কবিতা, নাটক, উপন্যাস সবকিছু একসাথেই লেখেন, তিনি হচ্ছে সব্যসাচী লেখক। সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের সকল শাখায় বিচরণ করেছেন রাজসিকভাবে। দুই বাংলায় দুই বাংলার সাহিত্যের আকাশে তিনি উজ্জ্বলতম নক্ষত্র বা অন্যতম উজ্জ্বল নক্ষত্র। কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত, চিত্রকলা প্রতিটি জায়গায় চষে বেরিয়েছেন বিদ্যর্পে। তার বহুমুখী সৃষ্টিশীল সাহিত্যিক প্রতিভার অন্যতম প্রধান ফসল নুরুল দিনের সারা জীবন কাব্যনাটকটি। নুরুল দিনের সারা জীবন কাব্যনাটকটি।
তো এ কাব্যনাটকটির প্রারম্ভিক কবিতা হলো নুরুল দিনের কথা মনে পড়ে যে আমাদের আলোচ্য কবিতা। ঔপনিবেশিক শাসন আমলে মানে ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে বহু আন্দোলন সংগঠিত হয়েছে। সব হয়তো ইতিহাসে স্থান পায়নি। নীলকরদের দুর্দমনীয় বর্বর লোভের বিরুদ্ধে প্রতিবাদকারী বাংলার সাধারণ কৃষক, মাটির নায়ক রংপুরের নুরুল দিন। ব্রিটিশ বিরোধী এই গণনায়ককে কবি মানুষের মাঝে ছড়িয়ে দেন। কবিতাটিতে কবি ইতিহাসের সঙ্গে কল্পনাশক্তি মিশিয়েছেন অসামান্য দক্ষতায়। ব্রিটিশ দ্বারা শোষিত বাংলার বিধ্বস্ত চিত্র এঁকে দেশের কৃষিভিত্তিক সমাজের সামনে তুলে ধরেছেন। সে চিত্রে দেখা যায় বাংলার গ্রাম-গঞ্জ, হাট, জনপদ, ৬৯,০০০ বর্গমাইলের যে জনপদ প্রভৃতি। হাজার লোকালয় আজ বিধ্বস্ত, বিপর্যস্ত। এখানে নষ্ট হয়েছে ক্ষেত, মাঠ, নদী, বীজ, সংসার। ছিন্ন ভিন্ন এরূপ যেন ব্যথিত বাংলার প্রকৃতি। ঔপনিবেশিক প্রভুদের অর্থ যোগান দিতে গিয়ে বাংলার মেহনতি মানুষ কেমনভাবে নিঃস্ব হয়ে মৃত্যুর পথে চলেছিল সে কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বাসনা রয়েছে কবির অন্তরে। তাই তিনি সকলকে গোল হয়ে স্থির হয়ে ঘন হয়ে বসে সে কথা শুনতে বলেছেন। গণনায়ক নুরুল দিন অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাই তাকে মনে পড়ে যখন বাংলার আকাশে যখন শকুনের আনাগোনা শুরু হয়, যখন সারা দেশে দালালের আলখাল্লায় ছেয়ে যায়, যখন স্বপ্ন লুট হয়ে যায়। ভূমিপুত্র নুরুল দিন মানে আমাদের এখানে জন্ম যার বাড়ি রংপুরে ছিল, তাকে এবং তার সংগ্রামী চেতনাকে বাংলার এই পরিস্থিতিতে অতি বড় দরকার। এই পরিস্থিতি বলতে ১৯৭১ সালের কথা বলা হয়েছে এবং যেহেতু তিনি সবসময় প্রাসঙ্গিক, আমাদের ২০২১ সালেও তিনি প্রাসঙ্গিক। কারণ তার ডাকে সারা দেশে পাহাড়ি ঢলের মতো মানুষ রাস্তায় নেমে এসেছিল। এটি আমরা দেখেছিলাম কত সালে? ১৭৮৩ বা ১১৮৮ বঙ্গাব্দে। তাই কবি বাংলার মাটিতে তার পুনরাবির্ভাব কামনা করেছেন এই সোনার বাংলাকে, বাংলার মানুষকে বাঁচানোর জন্য। নামকরণ নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে বিষয়বস্তুর আলোকে আলোচ্য কবিতার নামকরণ হয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যুগে যুগে যারা মানুষের দুর্দিনে, দুঃসময়ে, অসহায় মুহূর্তে সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন তাদেরকে মানুষ মনে রাখে। তারা সাহসী, প্রতিবাদী, প্রতিরোধী শক্তির অধিকারী, সংগ্রামী এবং আত্মত্যাগী চেতনায় ঋদ্ধ। পরাধীনতার সমস্ত নষ্টামির শৃঙ্খল ছিঁড়ে তারা স্বাধীনতার পক্ষে জাগরণ সৃষ্টি করেন। নেতৃত্ব দেন ১১৮৮ সনে নুরুল দিন। যেমন ডাক দিয়েছিলেন শাসক শোষক বিরোধী সংগ্রামের জাগো বাহে কণ্ঠে সবাই। আবার যখন সোনার বাংলায় শকুন নেমে আসে, দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়, যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, তখন মনে পড়ে যায় নুরুল দিনের কথা। যখন বাংলাদেশের ৬৯,০০০ লোকালয়ে সশস্ত্র হানা দেয় বিদেশি বাহিনী, তখন নুরুল দিন দীপ্ত সাহস ও দীপ্ত তেজ নিয়ে এদেশের মানুষ সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, আক্রমণ করে পরাজিত করে তাদের। ৬৯,০০০ লোকালয়ে আবার ফিরে আসে আলোকিত জীবন, আবার ধবল দুধের মতো জ্যোৎস্না ঢালে চাঁদ পূর্ণিমা। তাই এই কবিতার নামকরণ নুরুল দিনের কথা মনে পড়ে যায় যথার্থ হয়েছে, আমরা এটা বলতে পারি। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের প্রশ্ন আসতে পারে। আমরা একটি উদ্দীপক থেকে একটি প্রশ্ন দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গণতন্ত্রের পথ সুগম করেছেন নূর হোসেন, যার কথা একটু আগে বলছিলাম। তার মানে নূর হোসেন একজন নুরুল দিন। তারপর থেকে যে কোনো আন্দোলনে সংগ্রামে নূর হোসেনের কথা মনে পড়ে যায় অবলীলায়। আমরা যে কোনো বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলন তো অবশ্যই, এবং অন্যান্য আন্দোলনেও একজন সাধারণ শ্রমজীবী মানুষ ছিলেন নূর হোসেন, একেবারেই যেন নুরুল দিন আরেকজন নুরুল দিন। তবে এখানে একটু পার্থক্য আছে, নুরুল দিন সংগঠিত করেছিলেন, নূর হোসেন অতটা পারেননি, কিন্তু ব্যক্তি প্রচেষ্টায় এবং আমাদের যে আন্দোলনের ধারাবাহিকতায় তার ভূমিকা অনন্য আমি বলবো। আমরা প্রশ্নগুলো একটু দেখি যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় জ্যোৎস্নার সাথে কি ঝরে পড়ে। তারপরে খ নম্বরে দেখি যে অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় কেন। প্রথমে এই দুটি প্রশ্নের মীমাংসা করি, যেহেতু উদ্দীপকের সাথে দুটি কোনো সম্পর্ক নাই। জ্যোৎস্নার সাথে স্মৃতির দুধ ঝরে পড়ে।
তো তুমি যদি স্মৃতির দুধ এটুকু লিখতে তাহলেও তুমি 1 নম্বর পেতে, কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি পুরো একটি বাক্যই লিখবে। তো আর আমি এখানে জ্ঞান এভাবে দিয়ে রাখছি, তোমার এভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নং প্রশ্নের উত্তর লিখেই এই অ্যান্সারটি করবে। খ নম্বরে আমাদের প্রশ্ন ছিল, অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় কেন? আমরা আনসার কি পাই সেটি খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন দেখি যে অতীত হঠাৎ হানা দেয় বন্ধ দরজায় কারণ দরজায় বিপদ এসে কড়া কড়া নাড়ছে, যার সাথে অতীতের ঘটনার সাদৃশ্য রয়েছে। একই রকম কোনো ঘটনা যদি 2 বা ততোধিকবার মানুষের জীবনে ঘটে বা কোনো জাতির জীবনে ঘটে, তখন অতীতের একই ঘটনা স্মৃতি হিসেবে হাজির হয়। এই স্মৃতিতে মিল থাকে শিক্ষা, যার আলোকে মানুষ বর্তমানের মোকাবেলা করে। আলোচ্য লাইন দ্বারা অতীতের নুরুল দিনের কথা স্মৃতি হিসেবে মনের বন্ধ দরজায় হানা দেয়াকে বোঝানো হয়েছে, কারণ সে সময়ের মতো আজও দুঃসময় এসে হাজির হয়েছে। আমরা গ নাম্বার প্রশ্ন দেখব। যেহেতু আমরা উদ্দীপকটা দেখেছি, উদ্দীপকটা আবার দেখি যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের প্রাণ বিসর্জন দিয়ে গণতন্ত্রের জন্য পথ সুগম করেছেন নূর হোসেন। তারপর থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে নূর হোসেনের কথা মনে পড়ে যায় অবলীলায়। তাহলে উদ্দীপকটি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার কোন দিকটি প্রতিনিধিত্ব করে? যদি কোন চরিত্র প্রতিনিধিত্ব করে তাহলে এটা নিয়ে কোনো কথাই হতো না। নুরুল দিন কিন্তু কোন দিকটিকে প্রতিফলিত করে আমরা একটু দেখি। উদ্দীপকটি নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুল দিনের ডাক দেয়ার দিকটি প্রতিনিধিত্ব করেছে। নেতা হলো সে যার ডাক দেয়ার ক্ষমতা আছে, যে ডাক দিলে মানুষ সাড়া দেয় এবং সোচ্চার হয়। পৃথিবীর সব বিপ্লবী কোনো না কোনো নেতার ডাক দেয়ার ফসল। আমাদের নূর হোসেন অনেক বড় ডাক দিয়েছিলেন এটা বলবো না, কিন্তু তিনি তার জীবনের মাধ্যমে, জীবন বিসর্জনের মাধ্যমে যে ডাকটা দিয়েছিলেন, আমরা পরে দেখেছি নূর হোসেন মারা যাওয়ার পরদিন থেকেই ঢাকার রাজপথ, আমরা এখন ঢাকার যে 0 পয়েন্ট দেখি সেখানেই নূর হোসেন মারা গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, গুলি করা হয়েছিল মিছিলে আসলে, এবং সেখানে তিনি মারা যান। গণতন্ত্র মুক্তি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, বুকে পিঠে লিখে তিনি বের হয়েছিলেন রাস্তায়। এবং পরে দেখেছি যে সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং তৎকালীন স্বৈরাচার সরকারের পতন হয়েছিল। উদ্দীপকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা মনে পড়ে যায় নূর হোসেন এই আন্দোলনে শহীদ হন এবং মৃত্যুর অনুপ্রেরণায় সব জনতা জেগে ওঠে। শহীদ নূর হোসেনের রক্ত সাধারণ বাংলার মানুষের ধমনীতে চেতনার ডাক পৌঁছে দেয়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়ও দেখা যায় নুরুল দিনও এক চাঁদনি রাতে মানুষকে ডাক দিয়েছিল, যে ডাকে মানুষ সচেতন হয়েছিল, শত্রুর বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দীপকের আলোচ্য কবিতায় এ দিকটি প্রতিনিধিত্ব করে। আমরা এখানে 3টি প্যারা অলরেডি লিখেছি, খুব ছোট করে লিখেছি, কিন্তু আমি এখানে 3 পাবো, কারণ আমি একটু ছোট করে লিখলেও তোমরা যখন খাতায় লিখবে, হাতে লেখা থাকবে, এটা এমনিতে অনেক বড় হয়ে যাবে। তো এটাকে তোমরা আরেকটু টেনে বড় করতে পারবে, মানে মূল কথাগুলো আমি বলেছি। আমরা ঘ নম্বর প্রশ্ন দেখি একটু, সেটি হচ্ছে ক্রান্তিকালে বাঙালি জাতি অতীত থেকে শক্তি সঞ্চয় করে। প্রশ্নটি খুবই সহজ, মানে যে কোনো ক্রান্তিকালে বাঙালি জাতি অতীত থেকে শক্তি সঞ্চয় করে। উদ্দীপক ও নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার আলোকে উক্তিটির যথার্থ, এটা অবশ্যই যথার্থ উত্তর হবে। তো ক্রান্তিকালে বাঙালি জাতি অতীত থেকে শক্তি সঞ্চয় করে উক্তিটি উদ্দীপক ও নুরুল দিনের কথা মনে পড়ে কবিতার আলোকে গুরুত্ব বহন করে। এটি আমি একেবারে শেষটা আগে দেখি, উক্তিটি যথার্থ আমি এখানে লিখেছি, শেষে লিখেছি। তো তারপরে দেখছি মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সিদ্ধান্ত নেয় অতীত অভিজ্ঞতা থেকে, কারণ অভিজ্ঞতা হলো সবচেয়ে কার্যকারী জ্ঞান, যে জ্ঞানের ফলাফল নির্ভুলভাবে প্রয়োগ করা যায়। উদ্দীপকের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে। এই আন্দোলনে শহীদ নূর হোসেন বাংলার গণমানুষের প্রেরণায় পরিণত হয়। মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস খুঁজে পায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুল দিনকেও একই রকম অনুপ্রেরণাকারী হিসেবে পাওয়া যায়। মানুষের চরিত্র কিংবা আদর্শ কখনো কখনো ইতিহাসে রূপান্তরিত হয় এবং এই আদর্শ পরবর্তীতে মানুষের অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠা পায়। মানুষ সাহস পায় সংগ্রামে শত্রুর মুখোমুখি হওয়ার। উদ্দীপকের নূর হোসেন এবং
কবিতার নুরুল দিন দুজনই এখন আমাদের ইতিহাসের সন্তান। তারা আমাদের অনুপ্রেরণা দেয় বিপদের সময়। বাঙালি জাতি এ অনুপ্রেরণা পেয়ে শত্রুর সাথে যুদ্ধ করতে পিছপা হয় না, আর মানসিক শক্তির কারণে শত্রুকে পরাস্ত করে। এর মাধ্যমেই প্রমাণ হয় যে ক্রান্তিকালে বাঙালি জাতি অতীত থেকে শক্তি সঞ্চয় করে, তাই বলা যায় উক্তিটি যথার্থ। আমরা এবার দেখব হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। অভাগা মানুষ জেগে ওঠে কিসের আশায়? উত্তরে আমি দিয়ে দিচ্ছি সংগ্রামের আশায়, মিছিলের খবরের আশায়, প্রতিবাদী হওয়ার আশায়, নুরুল দিনের প্রত্যাবর্তনের আশায়। তো অভাগা মানুষ নুরুল দিনের প্রত্যাবর্তনের আশায় আসলে জেগে ওঠে। নুরুল দিনের প্রত্যাবর্তনের আশায় আমরা এই কবিতা থেকে আমরা এটা পেয়েছি। তারপরে যদি আমরা দেখি পরের প্রশ্ন, যদি নাম্বার এখানে ভুল এসেছে, যাক, নম্বর কোনো বিষয় না। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে? গোপনীয়তা, ষড়যন্ত্র, সংগঠিত হওয়া। সংগঠিত হয় ফুটে উঠেছে। প্রতিবাদহীন দীর্ঘ সময় অবশ্যই না। তারপরে আমরা যদি যাই হচ্ছে পরের প্রশ্নে, সেটি হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় মরা আঙিনা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রতিবাদীহীন মানসিকতা, প্রতিবাদী মানসিকতা। তারপরে আমরা দেখি হচ্ছে নিস্তরঙ্গ জীবন, তরঙ্গ সংকুল জীবন। প্রতিবাদহীন মানসিকতা, মরা আঙিনা মানে প্রতিবাদ নাই, সেটাই মরা আঙিনা। তারপর নুরুল দিন কত সালে সংগ্রামে ডাক দিয়েছিলেন? সেটি হচ্ছে আমরা এই যে 11, 12, 13, 14 এভাবে করে দেবো, কিন্তু দেখো সাল একই আছে। আবার এমনও হতে পারে 11 আগে ঠিকই থাকবে, 89, 90, 91, 92 এইভাবে থাকবে। অর্থাৎ তোমাকে এক্সাক্ট সনটা মনে রাখতে হবে। বাংলা এবং ইংরেজি উভয়ই। দুই ধরনের প্রশ্ন আসতে পারে। যখন শকুন নেমে আসে বলতে কি বোঝানো হয়েছে? যখন শকুন নেমে আসে বলতে কি বোঝানো হয়েছে? অত্যাচার বৃদ্ধি পাওয়া। শকুন নেমে এসেছে মানে অত্যাচার বৃদ্ধি পেয়েছে, এটাই ঠিক উত্তর। এর পাশাপাশি দেখি হিংস্র প্রাণীর আবির্ভাব, এটিও যদি ওটা না থাকতো এটি উত্তর হতে পারত। মুক্তিকামী মানুষের দমন পীড়ন, এটিও হতে পারত। তারপরে মুক্তিকামী মানুষের সচেতনতা বৃদ্ধি, এটি হতে পারতো না। কিন্তু উপরের তিনটি উত্তর হতে পারতো, ক নাম্বারটা একেবারে এক্সাক্ট উত্তর হবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় রক্ত ঝরে যাওয়া বলতে কি বোঝা হয়েছে? শাসক গোষ্ঠীর পীড়ন, দেহ থেকে রক্ত নিঃসরণ, আন্দোলন স্তব্ধ করে দেয়া, অপশক্তির উত্থান। শাসক গোষ্ঠীর পীড়নকে বোঝানো হয়েছে। আমরা আক্ষরিক অর্থে হয়তো এটা আনসার মনে করবো, আসলে ব্যাপারটি মোটেই তা না। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি দালাল কারা? দালাল বলতে আসলে 1971 সালে রাজাকারদেরকে বলা হয়েছে। আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অবশ্যই দেশদ্রোহী। যারা পণ্য বিনিময় করে না, দেশদ্রোহিতা অবশ্যই। মধ্যস্বত্বভোগী মুক্তিপিয়াসী জনতা না, এটা দেশদ্রোহিতা। তারপরের প্রশ্নটি দেখি যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কণ্ঠ বাজেয়াপ্ত বলতে কি বোঝানো হয়েছে? কণ্ঠরুদ্ধ হওয়া, বাক স্বাধীনতা হরণ, বাক স্বাধীনতা পূরণ, মুখ বন্ধ করা। মুখ বন্ধ করা এটা অবশ্যই একটি উত্তর। বাক স্বাধীনতা হরণ এটা হচ্ছে একেবারে সুন্দর করে লেখা, তার মানে আমরা এই দুটির মধ্যে একটি উত্তর নেব। আবার দেখো যে কণ্ঠরুদ্ধ, এটি উত্তর হয়। তাহলে এই তিনটি উত্তর হয়, কিন্তু এটি কোনোভাবেই উত্তর হয় না। এটি কোনোভাবে উত্তর হয় না, কিন্তু আমার এই তিনটির মধ্যে নিতে হলে আমাকে ভাষা, বইয়ের ভাষা, মানে কবিতায় যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেখান থেকে বলা হয়, বাক স্বাধীনতার কথাই মূলত বলা হয়েছে। এই জন্য আমরা আনসার নেব খ। তারপরের প্রশ্নটি আমরা যদি দেখি যে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত ঝরে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ প্রতি ক্ষেত্রে আত্মহতি, এটা অবশ্যই অ্যান্সার হতে পারে। প্রতি ক্ষেত্রে আত্মদান, এটাও অ্যান্সার হতে পারে। প্রতিটি সংগ্রামে শহীদ হওয়া, এটাও হতে পারে। ইতিহাসের ঘটনায় ত্যাগ, সবগুলো অ্যান্সার হতে পারে। এখন নির্ভর করবে অ্যান্সারটা কোনটা বেশি ভালো। আমরা দেখেছি আমাদের সকল সংগ্রামে আমরা প্রাণ দিয়েছি। তো প্রতি ক্ষেত্রে আত্মহতি এবং প্রতিটি সংগ্রামে শহীদ হওয়া মানে একই অর্থ। আবার প্রতি ক্ষেত্রে দেখো আত্মদান, আত্মহুতি শব্দের খালি ডিফারেন্ট, অর্থের কোনো ডিফারেন্ট নেই। ইতিহাসের ঘটনায় ত্যাগ, এই তিনটির অর্থ একই, আবার এটা একটু হলেও ডিফারেন্ট। তারপরে আমরা এই তিনটির মধ্যে একটি নিচ্ছি, কারণ আমরা
প্রতিটি সংগ্রামে আমরা শহীদ হওয়াকেই আসলে বোঝাচ্ছে। তো যদি এটি না থাকতো তাহলে আনসার হতে পারতো এটি বা এটি। সেক্ষেত্রে এই দুটি নেয়ার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যেত, অর্থাৎ যে কোনো একটি বাদ দিতে হতো আমাদেরকে। 8 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখি যে কবি সকলকে কোথায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন? রংপুরে, কুড়িগ্রামে, প্রশস্ত প্রান্তরে, গাইবান্ধায়। প্রশস্ত প্রান্তরে। তারপরের প্রশ্ন যদি দেখি, নুরুল দিনের মতে যা নষ্ট তা হলো ক্ষেত নষ্ট, মাঠ নষ্ট, নদী নষ্ট, বীজ নষ্ট। মানে এই 4টি শব্দ ঠিক আছে। সংসার বড় নষ্ট যখন সংসার। তার মানে এই 5টি শব্দ ঠিক আছে, কিন্তু চাঁদ নষ্ট না। এই জন্য আমাকে এই চাঁদের কারণে 3 নম্বরটা বাদ দিতে হবে, অর্থাৎ আনসার নিতে হবে 1 এবং 2। 1 এবং 2 আনসার আমরা পেয়ে গেছি। পরের প্রশ্ন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখি কি দেখি যে অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি? এখানে ধ্বনি বলতে কি বলা হয়েছে? ধ্বনি অবশ্যই আওয়াজ, ধ্বনি অবশ্যই হচ্ছে প্রতিবাদ। বিদ্রোহ কিছুটা আসে, কিন্তু এখানে আওয়াজ এবং প্রতিবাদটাকে আমরা হচ্ছে সমীচীন মনে করি। অনেকে এটাকে ঘ নম্বর আনসার নিতে চাইবে, কিন্তু আমি এটা অবশ্যই বলবো যে এটি আনসার হবে 1 এবং 2, অর্থাৎ খ নম্বর। গোল হয়ে আসুন সকলে চরণটিতে ফুটে উঠেছে। গোল হয়ে আসুন সকলে চরণটিতে কি ফুটে উঠেছে? একতাবদ্ধ হওয়ার আহ্বান, প্রতিরোধ তৈরি করার আহ্বান, সংঘবদ্ধ হওয়ার আহ্বান, সবগুলোই হবে, অর্থাৎ 1, 2, 3। আমরা উদ্দীপক পড়ব এবং উদ্দীপক থেকে শেষে দুটি প্রশ্নের আনসার করব। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, তারপর হচ্ছে এখনো তোমার আসমান ভরা মেঘে। আমরা ওই লাইনগুলো বাদ দিয়েছি, বাদ দিয়ে যে 3টে লাইন নিয়েছি সেই 3টে লাইন বলি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের তীব্র ভ্রূকটি হেরি, দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি। উদ্দীপকের সাথে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কবিতার সাদৃশ্য হলো যোগ্য নেতৃত্বের প্রত্যাশায়, এটি অবশ্যই আনসার। অন্ধকার ও অজ্ঞতা দূরীকরণে জাতির ক্রান্তির অগ্রে উপস্থিতিতে। 3টি আনসার হয়, কিন্তু আমরা খুব এক্সাক্ট আনসার নিতে গেলে আমার 2 নম্বর বাদ দিতে হয়। সেক্ষেত্রে আনসার হবে 1 এবং 3। তারপরে আমরা শেষ প্রশ্নে চলে আসি, সেটা হচ্ছে উদ্দীপকের ভাব নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কিভাবে ফুটে উঠেছে? আসলে মূল বক্তব্যে। ইতিহাস চেতনায় নয়, ঐতিহ্য ঘটনায় নয়, কবিতার ছন্দে। এটা তো একেবারেই না। কিন্তু যদি এটা না থাকতো তাহলে আমরা আমরা কিছুটা এই আনসার গুলোর কথা ভাবতে পারতাম, কিন্তু মূল বক্তব্যের সাথে থাকার কারণে আমরা এগুলো নিয়ে আর ভাবতেই পারি না। তো এই হলো আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি খুব মনোযোগ দিয়ে পড়বে। কোনো ত্রুটি থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করবে, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। তো আনসার সাথে সাথে পাবে এটা ভাবারও কোনো কারণ নেই, সময় সুযোগ বুঝে আমি অবশ্যই আনসার দেব। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যাশা করছি পরের ক্লাস সবাই করবে। সামনে তোমাদের পরীক্ষা, এটি তোমাদের মাথায় রাখতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ কবিতাটি ভালো করে পড়তে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।